মতুয়ারা কি বিদেশি? মতুয়ারা কি ঘুষপেটিয়া? মতুয়ারা সবাই কি বেনাগরিক? এই প্রশ্নগুলো উঠত না যদি না কিছু ধান্দাবাজ এবং স্বঘোষিত উদ্বাস্তু নেতা মতুয়াদের গিনিপিগ করে তাদের বেনাগরিক করার জন্যে বিভিন্ন ধরনের উপস্থাপন যদি না করতেন। কারণ সামনে ভোট এসেছে, আর ভোটে একটি টিকিট পাওয়ার জন্যে এই ধরনের ধান্দাবাজদের মধ্যে একটা ইঁদুর প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে মতুয়াদের নেতা হতে পারে, উদ্বাস্তুদের নেতা হতে পারে, তার প্রতিযোগিতা শুরু করেছেন এই ধান্দাবাজেরা। আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিজেপির সাংসদ, কেন্দ্রের একজন মন্ত্রী শান্তনু ঠাকুর পরিষ্কার অর্থে বিশাল সংখ্যক মতুয়াদের বেনাগরিক অর্থাৎ তারা বিদেশি বলে বারবার প্রচার চালাচ্ছেন। আর এই প্রচার তিনি চালাচ্ছেন তার পার্টির নির্দেশে, তার নেতাদের নির্দেশে। পাশাপাশি মতুয়া বাড়ির আরেকজন নেত্রী মমতা বালা ঠাকুর, তার কোনো নির্দিষ্ট স্থায়ী কোনো মতামত নেই। 2019 সালে যখন ক্যাব নিয়ে আলোচনা করা হয়, তিনি আমাদের সঙ্গে ছিলেন। বারাসাতে মতুয়াদের একটা মিছিলে আমরা যখন এনপিআর এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে স্লোগান তুলি, তখন তিনি পরিষ্কার করে বলেছিলেন, সে ভিডিও সমস্ত জায়গায় রয়েছে, যে না, আমরা এনআরসির বিরুদ্ধে নই, আমরা সিএ এর বিরুদ্ধে নই। অর্থাৎ এই কথা তিনি না জেনেই বলছিলেন যে সিএএ 19-এ কি আছে আর এনআরসির পেছনে কতটা ষড়যন্ত্র রয়েছে, এর সঙ্গে এনপিআর যুক্ত রয়েছে, কতটা ষড়যন্ত্র আছে, এই সমস্ত স্বঘোষিত উদ্বাস্তু এবং ধান্দাবাজ নেতাদের সেটা একেবারেই জানা ছিল না। 2024 সালের নির্বাচন দেখে এরা একেবারে ময়দানে নেমে পড়েছেন। শান্তনু শুরু করেছে যে হ্যাঁ, এবার মতুয়াদের সিএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব দেবে। সিএ কোনটা? সিএএ 19-এর মধ্যে দিয়ে নাগরিকত্ব দেওয়া যাবে। সিএ 19-এর মধ্যে নাগরিকত্ব দেওয়া যেত, কিন্তু রাজ্য সরকার নাকি সেটা করতে দিচ্ছে না, এই মর্মে শান্তনু প্রচার চালাচ্ছে। আর তাকে মদত দেওয়ার জন্য ছুটে এসেছেন স্বরাষ্ট্র দপ্তরের আর এক মন্ত্রী। তিনি এসে বলে দিচ্ছেন যে মার্চ মাসে এই সিএ এর রুলস তৈরি হবে, সুতরাং ড্রাফট তৈরি হয়ে গেছে, মার্চ মাস থেকেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, পার্লামেন্টে যখন অমিত শাহ বক্তব্য রাখে সেই দিনেই সন্ধেবেলায় আমি লাইভ করে বলেছিলাম যে নাগরিকত্বের নামে মূলো ঝুলিয়ে রাখা হলো। মতুয়ারা, সেই ক্ষুধার্ত মতুয়ারা সেই মূলোর দিকে ছুটে যাবে। নাগরিকত্ব এই সিএ এর মধ্যে দেওয়া যাবে না। মমতা বালা ঠাকুর এনপিআর সম্পর্কে তার কোনো ধারণাই নেই, আর সিএ তিনি পড়েও দেখেননি। কিন্তু যখন তার নেত্রী মমতা ব্যানার্জি এনপিআর এর জন্যে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য একেবারে বিজ্ঞাপন দিয়ে দেয় খবরের কাগজে যে এনপিআর শুরু হবে, তখন এখানকার যে এনআরসি বিরোধী যুক্তমঞ্চ, নো এনআরসি মুভমেন্টের নেতারা, তারা প্রতিবাদ করে, তারা ঘেরাও করে,
সল্টলেকের দপ্তর। তারপরে তার মনে হয় যে দেশব্যাপী এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর গণ আন্দোলন শুরু হচ্ছে। তখন তিনি সেই গণ আন্দোলনটাকে নিজের কোর্টে নিয়ে আসার জন্যে ঝাঁপিয়ে পড়েন। আর এই মমতা বালা ঠাকুর তখন থেকেই মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে বলতে শুরু করেন, মতুয়ারা তো নাগরিক, তাদের আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে। মমতা ব্যানার্জি যখন এনপিআর এর নোটিশটাকে স্থগিত করে দেন, তারপরেই এই মমতা বালা ঠাকুর এনআরসির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। ঘটনা হলো, মমতা বালা ঠাকুর গত 28শে ডিসেম্বর 2023 কলকাতা রানী রাসমণি রোডে মতুয়া সংঘের থেকে একটা সভা ডাকেন। এবং অদ্ভুতভাবে আমি সকালবেলায় যাচ্ছিলাম একটি কেসে, হাইকোর্টের একটি কেসে, সেখানে দেখি নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই বলে স্লোগান তুলছে মমতা বালা ঠাকুরের মঞ্চ থেকে। আমি ঘাবড়ে যাই, কারণ মমতা বালা ঠাকুর নিজেই বলেছেন মতুয়াদের নাগরিকত্ব আছে, সুতরাং নাগরিকত্ব চাই না। আমরা তার কাছে গিয়ে 7 জনের একটা প্রতিনিধি দল মমতা বালা ঠাকুরের কাছে গিয়ে বলেছিলাম যে এই আইনে নাগরিকত্বের বিষয়টি নেই, আমাদের নাগরিকত্বের সমস্ত মিনস অ্যান্ড মেজারগুলো রয়েছে মতুয়াদের, সুতরাং আপনি নাগরিকত্ব দাওয়ের পরিবর্তে যেটুকুন আছে সেইটুকুন সুরক্ষা করার জন্যে আন্দোলন শুরু করুন। এবং এই আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী শুরু হয়েছে। যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি, সেই বিজেপি কি যদি নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে বিজেপিকে মসনদ থেকে আউট করে দাও, কারণ এই জনগণের স্বার্থ চরিতার্থ করতে পারছেন না। পাশাপাশি একদল স্বঘোষিত মতুয়া নেতা, এরা উদ্বাস্তু নেতা বলতে ভালোবাসে নিজেদের, এই স্বঘোষিত উদ্বাস্তু নেতারা দাবি করছেন যে 2016 সাল থেকে তারা নাকি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আন্দোলন করেছেন এবং 2019-এর সিএএতে নাকি ইল্লিগাল মাইগ্রেন্ট কথাটি সরে গেছে এবং সেই জন্যই তারা সংগ্রামে জয়ী হয়েছে সেটা দাবি করছেন। যে এত বড় জয় যে আমরা মতুয়াদের যে ইল্লিগাল বলেছিল সেই ইল্লিগাল আটকাতে পেরেছি, 2019-এর সিএএতে নাকি ইল্লিগাল কথাটা তুলে নেওয়া হয়েছে মতুয়াদের উপর থেকে। এই সমস্ত ভুল ভাল বুঝিয়ে সরল বিশ্বাসী মতুয়াদের সামনে গিনিপিগ করে এই মতুয়া নেতারা সামনের নির্বাচনের একটি টিকিট পাওয়ার জন্যে রাস্তায় টি শার্ট গায়ে দিয়ে, আমি বেনাগরিক বলে টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরা বুঝতে পারছেন না যে নাগরিকত্ব সুরক্ষার আন্দোলনই প্রকৃত আন্দোলন, বেনাগরিকের আন্দোলন একটা দুর্বলদের আন্দোলন। মানুষ সেখানে দুর্বল হয়, ভয় পায়, শঙ্কিত থাকে যে দেশটা আমার দেশ নয়, এখানে ভিক্ষা করতে হবে, নাগরিকত্বের ভিক্ষা করতে হবে। কিন্তু যদি মানুষের মধ্যে এটা বলা যায় যে যে কাগজ মোদির আছে, যে কাগজ অমিত শাহর আছে, যে কাগজ সমস্ত মন্ত্রীর আছে, এখানকার মুখ্যমন্ত্রীর আছে, ঠিক একই কাগজ আপনারও আছে, আপনিও এদেশের নাগরিক, তবে সে মনে প্রাণে সাহস করে না তার যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আওয়াজ তুলবে। সাধারণ কাণ্ড জ্ঞান পর্যন্ত নেই, নাগরিকত্ব আইনের ভুল ভাল ব্যাখ্যা করে সরল বিশ্বাসী মতুয়াদের গিনিপিগ করে
এরা ভোটের বৈতরণী পার হতে চেষ্টা করছে, সেই বিষয়টি আজকে এই আলোচনায় আমরা একেবারে পরিষ্কার করে দেব আপনাদের সামনে। মোহাম্মদ কামরুজ্জামান ভাইয়ের একটা অফিস আছে, সেই অফিসে এই মতুয়া নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। মতুয়া নয়, এরা উদ্বাস্তু নেতা। সেখানে মুসলমান সমাজের সংগঠক তারা উপস্থিত ছিলেন। সেখানে এক স্বঘোষিত উদ্বাস্তু নেতা আমাদের সামনে, আমার কাছে রেকর্ড রয়েছে, আমার কাছে ভিডিও রয়েছে। তিনি সেখানে বলেন সিএ তখন আসেনি, তখন ক্যাব আকারে রয়েছে। সিএ এর মধ্যে দিয়ে উদ্বাস্তুরা যদি নাগরিকত্ব পায়, মিয়া ভাইরা আন্দোলন করবেন কেন? আমার দেশের মুসলমান সমাজ দেশের প্রতি দায়বদ্ধ। দেশের স্বাধীনতার সংগ্রামে তাদের ভূমিকা মাথা নত করে স্বীকার করতে হয়। তারা যখন বুঝতে পেরেছে যে সিএ এর মধ্যে দিয়ে সংবিধানের যে সমস্ত প্রবচনগুলো জাতি ধর্ম নির্বিশেষে এদেশের নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব ইস্যুতে ছোট থাকবে না, বড় থাকবে না, ধর্ম থাকবে না, ভাষা থাকবে না, জেন্ডার থাকবে না, এই কথা যখন অস্বীকার করছে নাগরিকত্ব এই আইন সিএ 2019, তখন তারা প্রতিবাদ করেছে দেশের সংবিধান রক্ষা করার জন্যে, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্যে, দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্যে। আমরা যখন প্রশ্ন করি এই স্বঘোষিত উদ্বাস্তু নেতাকে, তখন বলে আমার মনে হয় না সংবিধান এইভাবে লঙ্ঘিত হচ্ছে। এটা সংবিধানের বোঝাটা কি সংবিধানের প্রিয়াম্বলটা পর্যন্ত ঠিকমতো মস্তিষ্কের মধ্যে থাকে না। নিজে যা ভাবে সেটাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করে। সুতরাং বারবার বলছে না সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এটা মনে হয় না। দেশ জুড়ে আন্দোলন হয়েছে সংবিধান বিরোধী একটি কালা কানুন আনার জন্য 2019। এখানে তো মতুয়ারা মনে করছে তার সারা দেশব্যাপী কোটি কোটি মানুষ সিএ এর বিরুদ্ধে রাস্তায় নামলো কেন? সব থেকে বড় মিছিল হয়েছে কেরলে। আপনার ভাবুন তো, কেরলে কটা মতুয়া আছে, মতুয়ারা কি সেখানে আন্দোলন? এখানেও মতুয়ারা আন্দোলন করেনি সিএ এর বিরুদ্ধে এই স্বঘোষিত নেতাদের জন্য। অর্থাৎ এরা পারতপক্ষে যারা এনআরসি করে, এনপিআর করে, সিএ করে বিশাল সংখ্যক মানুষকে বেনাগরিক বানাতে চায়, ঘুরে ফিরে তাদের সমর্থন করেছে, তাদের হয়ে গলা বাজিয়েছে পারতপক্ষে। তাই এরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদের যাদের কাগজ দুর্বল। বন্ধুরা, এই অবৈধ অভিবাসী বিষয়টা না আসা পর্যন্ত, অর্থাৎ 2003 সালের কালা কানুন না আসা পর্যন্ত এদেশের একটি মানুষও ভাবতে পারতেন না যে দেশটা আমার নয়। এদেশের প্রত্যেকটা মানুষ ঘুমোতে যাওয়ার আগে ভাবতেন এই ফুটপাতটা আমার, এই মায়ের আঁচলটা আমার, এই বাড়িটা আমার, এই সমস্ত কিছু আমার। কিন্তু 2003 সালের কালা কানুনে ব্রাহ্মণ্যবাদী শক্তি একটি ইল্লিগাল মাইগ্রান্ট নামে একটি শব্দ অ্যামেন্ড করে ঢুকিয়ে দেওয়ার পরে এই সমস্যা শুরু হয়। আমি আপনাদের সামনে 2003 সালের সেই কালা কানুনটি, গেজেট নোটিফিকেশন কালা কানুনটি
কেন মতুয়া নেতারা এবং বুদ্ধিজীবীরা কেন এর বিরোধিতা করেছিলেন, কালা কানুন বাতিল করো বলে বিরোধিতা করেছিলেন, সেটা আমি একটু বলার চেষ্টা করছি। আপনারা দেখুন যে এই 2003 সালের এই কালা কানুনের দ্বিতীয় পৃষ্ঠায় অর্থাৎ 2-এর সাবসেকশন বিতে ইল্লিগাল মাইগ্রান্টের কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ইল্লিগাল মাইগ্রান্ট মিন্স আ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া, যে বিদেশি ভারতে ঢুকেছে। ভালো করে মাথায় ঢোকান, এটা এখানে মতুয়া বলেনি, এখানে অন্য কোনো গোষ্ঠী বলেনি, শুধু বলছে ইল্লিগাল মাইগ্রান্ট মিন্স আ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। তারপরে তার যে ক্লজ 1 এবং ক্লজ 2-তে তার ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা দিয়েছে? 1-এ দিয়েছে উইদাউট এ ভ্যালিড পাসপোর্ট or other travel documents and such other documents or authority as may be prescribed by or under any law in that behalf. এটা হচ্ছে সাবসেকশন 1 ব্যাখ্যা করছে। সাবসেকশন 2 ব্যাখ্যা করছে with a valid passport or other travel document and such other document or authority as may be prescribed by or under any law in that behalf but remain therein beyond the permitted period of time, অর্থাৎ পারমিটেড পিরিয়ড অফ টাইম শেষ হয়ে যাওয়ার পরেও তিনি ভারতে রয়ে গেছেন। তারা কি? ইল্লিগাল মাইগ্রান্ট, আর ইল্লিগাল মাইগ্রান্ট মিন্স ফরেনার। এই ঘটনাটা দেখার পরে আর একটা জায়গায় আমাদের অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে যে এই বিজেপি সরকার 2003 সালে আর একটা ভয়ঙ্কর পরিবর্তন করেছে। এক হচ্ছে এই ইল্লিগাল মাইগ্রান্টের এই অপশানটা ইনসার্ট করেছে। 2 নাম্বার, এই যে মূল ধারাটা, মূল যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেখানে এই সরকার জন্মসূত্রে নাগরিকত্বের ওপরে এরা কলম চালিয়েছে। কিভাবে কলম চালিয়েছে? এখানে রয়েছে যে এই আইনে রয়েছে যে কি করে ভারতের নাগরিকরা তাদের যে সিটিজেনশিপ অ্যাকুইজ করবে, অর্থাৎ তারা এনজয় করবে, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। সেখানে 3 নাম্বার ধারাতে সিটিজেনশিপ বাই বার্থে রয়েছে যে এতে রয়েছে on or after the 26th day of January 1950 but before the last day of July 1987, before the day of July 1987। ঢোকান এগুলো মাথার মধ্যে। বিতে রয়েছে দেখুন on or after the last day of July 1987। এই জায়গাগুলোকে যদি না ধরতে পারেন তাহলে বিভ্রান্তিতে ভুগবেন। on or after the last day of July 1987 but before the commencement of Citizenship Amendment Act 2003, অর্থাৎ 2003 আগে। এখানে বলছে যে আইদার অফ হুজ প্যারেন্ট ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া
at the time of his birth. 2003 সালের কালা কানুন কমেন্সমেন্ট হওয়ার আগে তার বাবা মা যদি ভারতের নাগরিকত্বের মিনস অ্যান্ড মেজারগুলো অর্জন করে থাকে তাহলে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। 2003 সালের কালা কানুন কমেন্সমেন্ট হওয়ার আগে তিনি যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে তিনি ভারতের নাগরিক। সিতে বলছে on or after the commencement of the Citizenship Amendment Act 2003 where দিয়ে সাব ক্লজ করছে 1 both of his parents are citizen of India, both of his parents are citizen of India যদি হয় 2 নম্বরে করছে সাব ক্লজে যে one of whose parent is a citizen of India and other is not an illegal migrant, অর্থাৎ ওই যে ইলিগাল মাইগ্রেন্ট কথাটা ইনসার্ট করা হয়েছে কোথায় 2003 সালে সেই ইলিগাল মাইগ্রেন্টের কথা বলছে যে একজন যদি ভারতীয় হয় আর একজন যদি ইলিগাল মাইগ্রেন্ট না হয় তাহলে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক, অর্থাৎ ভারতের নাগরিকত্ব অর্জনের পথে জন্মসূত্রে যে অপশনগুলো ছিল সুন্দর অপশন সেইগুলোকে বাতিল করে দিয়ে এখানে প্রশ্ন তুলল কে? বিজেপি প্রশ্ন তুলল। নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই সমস্ত প্রশ্ন তুলছে। এই মানুষগুলোকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হবে। পৃথিবীর যে কোনো মানুষের ভারতের নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো শর্ত আছে। তিনি যদি সে দেশের নাগরিকত্ব ত্যাগ করে ভারতের নাগরিকত্ব চান তাহলে অনেকগুলো উপায় রয়েছে। তাকে আবেদন করতে হবে, তাকে হয় রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে করতে হবে, না হলে ন্যাচারালাইজেশনের মধ্যে দিয়ে তাকে নাগরিকত্ব অর্জন করতে হবে। এগুলো রয়েছে ভারতবর্ষের নাগরিকত্ব আইনের মধ্যে, একটি সুন্দর আইন এগুলো রয়েছে। বন্ধুরা, এই যে ধর্মের ভেজালটা ঢোকানো হলো অথবা ইলিগাল মাইগ্রেন্ট বলে যাদেরকে উল্লেখ করলো ভারতের কালা কানুন 2003 যাদেরকে উল্লেখ করলো সেখানে ধর্মের কথা উল্লেখ করেনি, সেখানে দেশের কথা উল্লেখ করেনি, সেখানে ধর্মীয় নির্যাতনের কথা উল্লেখ করেনি। পরিষ্কার করে আপনারা বুঝে নিন। এখানে আমি মার্ক করে রেখেছি যে ইলিগাল মাইগ্রেন্ট মিন্স আ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া, আর কিছু উল্লেখ করেনি। এবং আর উল্লেখ করেছে যিনি বৈধ ডকুমেন্ট না নিয়ে ঢুকেছেন অথবা এখানে ঢোকার পরে তিনি চলে যাননি। সমস্ত অধিকার আছে মানুষের, এই সব অধিকার মানুষের আছে, থেকে যাওয়ার অধিকার আছে, নাগরিকত্ব পাওয়ারও অধিকার আছে। সুতরাং এখানে কোথাও ধর্মের উল্লেখ নেই, দেশের উল্লেখ নেই এবং ধর্মীয় নিপীড়নের কথা উল্লেখ নেই 2003 সালের কালা কানুনে। ধর্মীয় বিভাজন এসেছে 2019 সালের ক্যাতে। বন্ধুরা, এটা 2019 সালের ক্যা। এই নাগরিকত্ব আইনের 2 উল্লেখ করা হয়েছে। দেখুন, 2 উল্লেখ করা হয়েছে in the Citizenship Act 1955 hereinafter referred to as the Principal Act in section 2 in subsection 1 in clause B the following provision that shall be inserted, namely, কি বলছে, provided that
any person belonging to হিন্দু ধর্ম উল্লেখ করছে, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসি or Christian community from Afghanistan, Bangladesh, Pakistan who entered into India on or before 31st day of December and who has been exempted, আবার মাথায় ঢোকান, who has been, যারা 31শে ডিসেম্বরের 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে ঢুকেছে এবং যারা, পরিষ্কার করুন এখানে, এবং যারা who has been exempted by the central government by or under clause C, কার C, subsection 2, কার, এটা হচ্ছে সাবসেকশন 2 of 3 of the Passport Entry into India Act 1920, Passport Entry Act। এই পাসপোর্ট এন্ট্রি অ্যাক্টের কি বলছে? বলছে এর সাব ক্লজ সি, দুই সেকশন আর 3 প্রোভাইডেড ফর দি এক্সামশন, এই যেটা কথা বলে এক্সামটেড, এই 2019 সালের যে পাসপোর্ট অ্যাক্টতে যারা এক্সামটেড হয়েছেন, যারা ছাড় পেয়েছেন, অর্থাৎ যারা এক্সামটেড হয়েছেন তাদের জন্যে 2019-এর এই আইনটি তৈরি হচ্ছে। এদেরকে শ্যাল নট বি ট্রিটেড, আগে বলা হয়েছিল ইলিগাল মাইগ্রেন্ট, এখানে বলছে শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ইলিগাল মাইগ্রেন্ট ফর দি পারপাস অফ দিস অ্যাক্ট। সংগঠিত উদ্বাস্তু নেতারা মতুয়াদের বলছে এই তো তোমাদের ছাড় দিয়েছে, দেখো 2014 সালে কত বড় মিথ্যেবাদী, কত বড় ধান্দাবাজ, মতুয়াদের বিভ্রান্তি করার জন্যে এই সমস্ত কথা বলছে। হ্যাঁ, সিএ অ্যাক্টে তোমাদের জন্য ছাড় রয়েছে আর তোমাদের ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না। ধান্দাবাজদের ফন্দি ফিকিরি, যদি আমার মানুষ এত সরল, এত পড়াশুনো করে না, এত ক্লজ সাব ক্লজ, একটার থেকে আরেকটা থেকে আরেকটার পড়াশুনো তারা করতে পারে না, তারা জানে না সাধারণ সরল বিশ্বাসী মানুষ, তাদেরকে এই ধরনের ধান্দাবাজরা ফাঁদে ফেলছে। দেখুন, এটা হচ্ছে জেপিসি রিপোর্ট, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট। এইটা এই জেপিসি রিপোর্টে প্রশ্ন করা হয়েছে, এই আইনটা সিএএ কাদের জন্য করলেন? তখন রিপোর্টে জবাব দিয়েছেন সরকার, স্বরাষ্ট্র দপ্তর জবাব দিয়েছেন কাদের জন্য করা হয়েছে। আমি এর আগে এই যে জেপিসি রিপোর্ট সারা ভারতবর্ষ ব্যাপী কিভাবে তদন্ত করেছে, কিভাবে ফ্যাক্ট ফাইন্ডিং করেছে, কিভাবে পাইলট প্রজেক্ট করে কোথায় কোথায় সেগুলোকে তথ্য সংগ্রহ করেছে, সমস্ত নিয়ে আমি ভিডিও প্রকাশ করেছি। এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে জেপিসি রিপোর্টে বলা হয়েছে যে এই সিএএতে মাত্র 31,313 জন মানুষ নাগরিকত্ব পাবে। কেন পাবে? কেন না তাদেরকেই ছাড় দেওয়া হয়েছে। because they have claimed, এই 31,313 জন মানুষ তারা ক্লেইমড করেছিল। because they have claimed, they have
অ্যাপ্লাইড। উদ্বাস্তু নেতারা, এই যে মানুষগুলো কেউ অ্যাপ্লিকেশন করেছে, জেপিসি রিপোর্টে কাদের উল্লেখ করা হচ্ছে? এই মানুষদের উল্লেখ করা হচ্ছে। তাহলে ধান্দাবাজি কেন? ধান্দাবাজি কেন? জেপিসি রিপোর্টে এই মানুষদের কথা উল্লেখ করা হচ্ছে না। এই মানুষদের একেবারেই উল্লেখ করা হচ্ছে না। 2003 সালের যে কালাকানুনের যে ইল্লিগাল মাইগ্রেন্ট, সেই কথাটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সেটাকে অ্যামেন্ড করেনি। সেটাকে সিএএ অ্যামেন্ড করেনি। কোথায় সেটা সিএ অ্যামেন্ড করেছে বলেনি। বলেছে কাদের? যারা ফরেনার্স অ্যাক্টে এবং পাসপোর্ট আইনে যারা এক্সাম্পটেড হয়েছে, এবং সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে 31,313 জন মানুষ। আমার ভাইয়েরা, আমার মতুয়া সমাজ, যদি বুঝতে পারেন এই সমস্ত ধান্দাবাজরা কিভাবে আপনাদের ভুল বোঝাচ্ছে এতগুলো আইন দেখিয়ে। এরপরে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় 13টা স্টেটে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে সেটা নিয়েও আমরা করেছি। আমার যে অর্গানাইজেশন হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক, সেই হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক যখন এভিকশন হচ্ছিল মহারাষ্ট্রে, হিউম্যান রাইটস ল নেটওয়ার্কের যারা বিখ্যাত আইনজীবী এবং মেধা পাটেকার সেখানে বাধা দিয়ে এই এভিকশনের বিরুদ্ধে তারা কাজ করেছে। আমরা ঘরে বসে বকবকানি করি না। সারা দেশব্যাপী মানুষের অবৈধ উচ্ছেদ, মানুষের উপরে অবৈধভাবে শোষণ নিপীড়নের বিরুদ্ধে কাজ করি। সুতরাং আমাদের মানুষরা সেখানে গেছে এবং মেধা পাটেকর সেখানে ছিলেন, সে নিয়েও আমি ভিডিও করেছি। সেই দিন আমি লাইভ করেছি। সেখান থেকে লাইভ করেছে আমার বন্ধু। কয়েকদিন আগে এক স্বঘোষিত নেতার সঙ্গে আমরা দেখা করেছিলাম, এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে দেখা করে মূল যে আইন রিলিজিয়াস পারসিকিউশন যেখান থেকে সরিয়ে দিয়েছে 2019-এর গ্যাতে, সেই নলেজটুকুনো এই উদ্বাস্তু নেতার নেই। উদ্বাস্তু নেতা, আমি চ্যালেঞ্জ করছি, সিএএতে রিলিজিয়াস পারসিকিউশন যদি দেখাতে পারেন, আমরা আর এই সমস্ত কথাবার্তা বলবো না। আপনার কাছে একটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি দেখানোর চেষ্টা করুন যে সিএএতে আপনারা যেটা বলে এসেছিলেন, সিএএতে রিলিজিয়াস, আমরা যদি হিন্দু বলে একটা ডিক্লারেশন দিই, নাগরিকত্ব দিতে অসুবিধা কি? হিন্দু বলে ডিক্লারেশন দিয়ে দেবো। তা আদিবাসী হিন্দু বলে ডিক্লারেশন দিয়ে দেবে? মতুয়া হিন্দু বলে ডিক্লারেশন দিলে মতুয়া ধর্মের অবস্থাটা হবে কি? মতুয়া ধর্ম আর থাকবে? হিন্দু গিলে খাবে না? কত বড় দায়িত্ব জ্ঞানহীন মানুষ হলে এরকম সমস্ত কথাবার্তা বলা যায় যে না, এই আইন সংবিধানকে লঙ্ঘন করছে না। অদ্ভুত বন্ধুরা। এর পরে এই সিএ এর সাথে এটাকে বাস্তবায়িত করার জন্য আর একটা ভয়ঙ্কর চাল এবং দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই কেন্দ্র সরকার, বিজেপি সরকার। কিভাবে তারা দেশের মানুষকে বেনাগরিক, ছিন্নমূল করে দিতে পারে, তার জন্যই এনপিআর এনেছিল এবং এনপিআর এর মধ্যেই ঘোষণা করেছিল যে এনপিআর এনআরসির সঙ্গে যুক্ত। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করেছিলেন, पहले क्रोनोलॉजी समझिए, सीए आएगा, এরপরে এনপিআর হবে, এনপিআর এর পরে কি হবে? এনআরসি হবে, এনআরসি করার পরে আপনার ঘরে ঘরে এই নাগরিকের কার্ড দেওয়া হবে। এই সমস্ত ক্রোনোলজি এরকম করে বুঝিয়েছিলেন।
ক্রোনোলজি। ঘটনাক্রমে কি ছিল সেই এনপিআরে ছিল একাধিক প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সাধারণ মানুষ, ক্ষেত খামারে, কলে কারখানায়, বনে জঙ্গলের মানুষ ফিল আপ করতে পারবে না। আর ফিল আপ করতে না পারলে যারা আপনার বাড়িতে তল্লাশি করতে আসবে, কাগজ দেখতে আসবে, তারা হয়তো বাড়িতে এসে বলবে না, তারা কম্পিউটারে কিংবা ট্যাবে এই অপশানগুলো লিখে রেখে যাবে, আর অটোমেটিক্যালি এই যে কোশ্চেনিয়ারের যে হ্যাঁ বোধক কোশ্চেন যদি ফিল আপ না করতে পারেন, তাহলে ওই যে টুলটা রয়েছে সেই টুল এই মানুষগুলোকে ডি ভোটার বানিয়ে দেবে, ডাউটফুল ভোটার বানিয়ে দেবে। এই ডাউটফুল ভোটার ধরার জন্যে ভয়ঙ্কর চাল চলেছিল এই বিজেপি সরকার, যাতে দেশের 60% ওপরে মানুষ বেনাগরিক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কথায় উঠবে বসবে এরকম হয়ে যায়। তো সেই বিষয়ে যেহেতু ভারতবর্ষের সংবিধান মানুষকে সরাসরি এই চাকর বাকরদের ভুল ধরিয়ে দেওয়ার জন্যে অধিকার দিয়েছে, এই জন্যে দেশের মনিবেরা গর্জে উঠে বিজেপিকে বলেছে যে তোমার এই এনপিআর মানি না, এনআরসি মানি না, সিএ লাগু করতে দেব না, এবং কাগজ দেখাবো না। এই আন্দোলন হয়েছে সারা ভারত ব্যাপী। আর সেই আন্দোলনের সময় জিজ্ঞাসা করুন তো এই উদ্বাস্তু নেতারা, যারা কিছু মানুষকে সামনে রেখে গোটা মতুয়া সমাজকে বেনাগরিক বানানোর জন্যে বিভিন্ন নাটক করছে, তারা কোথায় ছিলেন? জিজ্ঞাসা করুন কোথায় ছিলেন তারা। আমরা যারা পাহাড় থেকে সাগর পর্যন্ত এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে পাহাড় থেকে সাগর পর্যন্ত র্যালি হয়েছে, মতুয়া অধ্যুষিত এলাকায় নাগরিকত্ব সুরক্ষার জন্য র্যালি হয়েছে, কোথায় ছিলেন উদ্বাস্তু নেতারা? এদের ঠিকই দেখা যায়নি, গর্তের মধ্যে সিঁধিয়েছিল এরা। কিন্তু যেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে, হঠাৎ করে আবার সেই সরল বিশ্বাসী মতুয়াদের গায়ে একটা টি শার্ট পরিয়ে দিয়ে বলছে এই দেখো আমরা দেশের বেনাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। অর্থাৎ যে কথাটি বিজেপি সরকার বলতে চায়, এরা সেটাকে প্রজেক্ট করছে, ভিজুয়ালাইজেশন করছে। হ্যাঁ, দেশে এই ধরনের বেনাগরিকরা, ইল্লিগাল মাইগ্রান্টরা রয়েছে। কাগজ দেখাবো না এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে পরিণত হয়, আর বৃহত্তর আন্দোলনে পরিণত হওয়ার জন্যে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে বিজেপির সংবিধান বিরোধী, দেশ বিরোধী এই মুখোশটা খুলে যায়। তখন আমাদের প্রধানমন্ত্রী আবল তাবল বলতে থাকে, তিনি বলতে থাকেন না আমার সরকার আসার পরে এনআরসির বিষয়ে কোনো ধরনের কথা হয়নি। দেশের প্রধানমন্ত্রী এসব বলছেন, এনআরসির বিরুদ্ধে কোনো কথা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রোনোলজি বোঝাচ্ছিলেন, পার্লামেন্টে ডকুমেন্টেড ক্রোনোলজি বোঝাচ্ছিলেন। প্রকাশ্য মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী বলছে আমরা এনআরসি নিয়ে একটা শব্দ বলিনি। দেশের কোথাও ডিটেনশন ক্যাম্প নেই। কাহা है डिटेंशन कैंप भाइयों और बहनों, কাহা है ডিটেনশন ক্যাম্প? এইসব ভাষণ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো স্বাভাবিক কারণে এই যে সামনে নির্বাচন দেখে কে কতটা
মানে এগিয়ে আছে সেটা দেখার জন্য এরা শুরু করে দিয়েছে তিন দিক থেকে। একদিকে শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর আর কিছু স্বঘোষিত উদ্বাস্তু নেতা। এই স্বঘোষিত উদ্বাস্তু নেতারা যেটা বলছেন সেটা ভয়ঙ্কর। আমি আপনাদের সামনে এখন কিছুক্ষণের জন্য একটি ভিডিও দেখাচ্ছি। ভিডিওতে মাঝে মাঝে আমি একটু থামাবো, কিছু কথা বলবো। আপনারা এই ভয়ঙ্কর ভিডিওটা দেখুন যে কিভাবে অসম অ্যাকর্ডের গোটা বিষয়টাই ভারতবর্ষের উপরে চাপানো হচ্ছে এবং সেই কাজটা করা হচ্ছে সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে। অসম অ্যাকর্ড ভালো কি মন্দ তার আলোচনা আমরা পরে করব, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে আসাম রাজ্য তো ভারতের বাইরের কোনো রাজ্য নয়, সুতরাং আসামের জন্য এক রকমের আইন হবে আর গোটা দেশের জন্য অন্য রকমের আইন হবে, এটা চলতে পারে না। তাই সলিসিটর জেনারেলকে বলেছেন যে আপনি এক কাজ করুন, যে ইল্লিগাল মাইগ্রান্টের কথা বলছেন সেই ইল্লিগাল মাইগ্রান্ট সম্পর্কে একটা হলফনামা দিন তাড়াতাড়ি। আপনারা দেখুন সেই ভিডিওটি। Lord, your lordships are examining a limited question of constitutional validity of section 6A, which by itself confined to very few individuals between a particular period of time. This examination has nothing to do with any other amendments in the Citizenship Act, so that there may not be any misunderstanding, deliberate or otherwise, and any further consequences. This is a very, very limited issue being examined. But second, Lord, so far as the ground realities which are pointed out by the petitioners are concerned, that this influx of immigrants from foreign countries, they eat away, to borrow their words, my lord, the resources which were otherwise available to them. There are less opportunities, less job opportunities. There is demographic change, etc. Lord, all their concerns are true. The submission is declaring section 6A to be unconstitutional is not the solution. There is a problem, there is a serious problem, there is an ongoing problem, but 6A is confined to a particular period of time, and declaring it to be unconstitutional would not be the solution of this problem. Special provisions as to citizenship of persons covered by the Assam Accord. Look, this is only for the purpose of one state, and I'll point out when I deal with Article 11 argument that there can be a special provision either dealing with particular set of circumstances, the situation prevailing, the peculiar situation in a particular state, etc., etc. So there is no gainsaying that you have applied only to one state. It is intended for one state. Now, please see the definitions, my lord, which are of very relevance when your lordship goes through how this section operated. Lord, first definition in section 6A is Assam. Assam means the territories included in the state of Assam immediately before the commencement of the Citizenship Amendment Act 1985. So, my lord, whenever your lordship sees the word Assam in 6A, it would be without those parts who were earlier in Assam, like Mizoram, Meghalaya, etc., etc. So now we have a very limited geographical entity to deal with. Then second is detected to be a foreigner. My lord, there was some confusion on our side, my lord, that detected would mean ultimately declared by the tribunal. Lord, kindly see the definition. Detected to be a foreigner means detected to be a foreigner in accordance with the provisions of the Foreigners Act 1946 and the Foreigner Tribunals Order 1964 by a tribunal constituted under the said order. So whenever your lordships, my lord, sees the definition of the expression detected to be a foreigner, it would mean a judicial adjudication
after giving an opportunity that you are a foreigner. That is number 2. Number 3, and my lord, this is C and D, my lord, are more relevant. Definition is specified territory. Specified territory means the territories included in Bangladesh immediately before the commencement of the Citizenship Amendment Act 1985. So it doesn't talk of the entire Pakistan, what was Bangladesh as on 85. So again, we have a limited geographical unit, which is the subject matter of 6A. The definition in D again restricts the application of 6A to very few individuals who will be qualified to take benefit of 6A. Please see, my lord. A person shall be deemed to be Indian origin if he or either of his parents or any of his grandparents was born in undivided India. As your lordships, my lord, goes through further, your lordships would find that 6A applies only to people who can fulfill this condition. So for getting advantage or benefit under 6A, I'll have to show that either I was born in undivided India or my father or my grandfather. So your lordships have 3 categories. First, the category in which it applies, the Assam, a very limited geographical area. The category from which the persons are permitted, only Bangladesh, a very limited area. And the persons who would be getting the benefit under 6A have to fulfill these conditions, and therefore very less number of people. It may be in thousands. Now, how did the government, undivided India means undivided India as defined in the Government of India Act of 1935. That is defined under the 2B. But now under the Government of India Act, undivided India comprised the, Pakistan, Yes. Bangladesh also. Bangladesh was not there. Of course, it was East part of Pakistan. Yes. Today's Bangladesh. Yes, it was. Yes. Today's Bangladesh was a part of undivided India. But undivided India, my lord, is defined in the Citizenship Act itself. It is. It's 2B. I think 2. It's 2B. 2H. No, I'm sorry. 2H. To mean undivided India as defined under the Government of India Act 1935. I want to be declared a foreigner. My lord, 6A are not the cases where people would be arguing, I am not a foreigner. People would be arguing, I am a foreigner and therefore I fulfill these conditions and therefore entitled to be a citizen. Because I get benefit of 6A only if I am declared to be a foreigner falling within the parameters of 6A. But after the 85 Act, it becomes not a cause for deportation, but it becomes a cause for protection, grant of citizenship. Your lordships are right. So is there a provision by which an individual can go to the tribunal and then say, okay, please declare me to be a foreigner? Or how does it work actually? Answer that question. There would be 3 contingencies. I'll not say category of individuals. Correct. 3 contingencies. A person comes with a valid visa. Valid visa would be a time period specific visa, the 6 months. We all go, my lord, with a particular time visa. If person overstays, then he is an illegal immigrant as per the definition. Second, he comes without any travel document or any valid visa, then he would be an illegal immigrant. Third would be normal citizens, my lord, who have come, citizens from Bangladesh, who have come, but who claim benefit under 6A. For 6A, even if they are illegal immigrants at the time of entry, they have to fulfill certain conditions. So this is the third category. We are concerned only with that third category. Post 71 in That's a different category. your lordship, Even pre-71, what my learned brother is saying is that there were people who benefited from the grant of citizenship by Section 6A, whether Section 6A2 or 6A3. Now, what happens to those who were not granted the benefit of citizenship, but they are illegal immigrants, and they continue to remain in Indian territory without the grant of citizenship, and nothing was done about them at all? Look, that is post 71 entrance. Actually, you know, Mr. Solicitor, there are 2 categories which
6A covers. One, people who came before 1166. Second, people who came between 1166 and 25,371. For those who came before 1166, there were two conditions. One, you must have come from the specified territory, namely that, the specified territory means Present Bangladesh. Present Bangladesh. Second, you must be of an Indian origin. Indian origin as defined in the provisions of 6A1D, namely both your parents or any of your grandparents must have been born in undivided India. That's the second. And third, that you have continued to be an ordinary resident of Assam since you came before 1966. So 6A2 contained these three provisions, right? 6A3 covers the period 1166 to 25,371. That incorporates all these three conditions, plus a fourth condition, namely the condition of detection. The requirement of detection was not imposed on those who came into India, into Assam prior to 1166. That was imposed for this group of people who came in between 1166 and 25 March 71. So the only difference between subsection 2 and subsection 3 is that subsection 3 imposes one more condition, namely the condition of being detected by the tribe. So the people who came between 51 and 66 remained without any adjudication. They remained without adjudication. That's the section. But let's elaborate further. This second category of person from 66 to 71, what the Act actually contemplates is that all of them should be made to go for the tribunal, or machinery should have been developed by the government to make sure all of them shall get. Your Lordship, right? I cannot dispute that. I cannot dispute that. It's missing. I cannot. That only triggered everything now. In that sense, you have a larger group of people. What my brother is trying to point out is, I think, other than 6A, that you have a larger group of people who came from the specified territory. In that larger group, a smaller group of persons who got the benefit of 6A by actually becoming citizens. Lord, that was a part of the settlement which resulted into, my Lord, a legislative enactment. That's the position. But foreigner tribunals are, my Lord, functioning. Maybe number of foreigner tribunals are required to be increased. My Lord, the space requires to be increased, and for post 71 influx, my Lord, the steps need to be taken. My Lord, I'm not shying away from. Though the analogy is not exactly correct in this case, in Ramanohar Lohia, Chief Justice Hidayatullah gave the example of concentric circles. Concentric circles. The bigger circle, the smaller circle. Yes. Now, in this case, the bigger circle, to use Chief Justice Hidayatullah's analogy, the bigger concentric circle consists of people who came into India from Bangladesh between 66 to 71. The smaller concentric circle within that larger concentric circle is people who get the benefit of citizenship under 6A. The area between the larger and the smaller circle is of people who came in between 66 and 71, but never got the benefit of citizenship. No, they would get 66 to 71. They would. Everybody didn't get citizenship. So they would, Malu. No, everybody qualified to get citizenship, but everybody didn't get citizenship as a matter of fact. Because unless there was a detection order, you wouldn't get citizenship. Yeah, correct. Well, no, the detection. Yeah, I understand the point. Therefore, between that smaller circle and the bigger circle, there was a group of persons who had come, who were still in India, but never got citizenship. Well, I'll add one more. What happened to those people? Under subsection 2, Parliament decided that anybody who came before 1166 would become a citizen, subject to fulfilling three conditions: Indian origin, specified territory, and ordinary residence. Correct. All right, once you satisfied it, there was a deemed conferment of citizenship. Bangladesh assumed unconditional responsibility to take back those who had come into India after 25th March 1971. Implicitly meaning, therefore, that people who had come into India prior to 25 March 1971, there was no question of deporting these people because Bangladesh would not be willing to take them back. If they were not conferred citizenship, they would be rendered stateless because they would not be going back to Bangladesh. And therefore, it was in that sense
a solemn obligation which was undertaken by India in terms of an understanding with Bangladesh that pre-25 March 2071 would remain. And then we must also read it in the context of entry 10 of list 1, which says foreign affairs, all matters which bring the union into relationship with the foreign country. Correct. And therefore the power under Article 72, the executive power would also extend to entry 10. Ram So in Jivaya Kapoor, that yes. sense, an international understanding between the then Prime Minister of India and the Prime Minister of Bangladesh, that they would take back post 25 March 1971. Now, what would you do? These were not illegal. They couldn't be pushed out of Indian territory as illegal immigrants. So extend the time and give them more time to get Therefore, themselves registered. Therefore, the tacit understanding was that they would remain in India. You couldn't push them out back to Bangladesh because that was not the obligation which was assumed by Bangladesh. Therefore, instead of maintaining them as stateless persons in India, at least bring them into the mainstream by conferring the citizenship on them. বন্ধুরা, ঘটনাক্রমে এই যে ভিডিওটি 5 ঘন্টা 47 মিনিটের ভিডিও, সেই ভিডিওর মাঝামাঝি দিকে সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় তিনি বলেছেন যে আপনারা শুধু আসামের কথা ভাবছেন কেন? সলিসিটর জেনারেল এই সমস্ত সমস্যা সারা ভারতে রয়েছে, অবিলম্বে এই যে যারা 1971 সালের 25শে মার্চের পরে বেনাগরিক হিসেবে ভয়ে ভয়ে রয়েছে, তাদেরকে চিহ্নিত করার কাজ করুন। যদিও সেটা বলছে ইল্লিগাল মাইগ্রান্ট হিসেবে চিহ্নিত করুন, কিন্তু এদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা মাথায় রেখে চিহ্নিত করুন। এই নির্দেশ গত 7ই ডিসেম্বর 2023 মহামান্য সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে।